সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব ভালো আছো এবং আশা করছি বিগত ক্লাসে যে লেকচারটা ছিল তোমরা লেকচারটা অবশ্যই বুঝতে পেরেছো। তো এখন আমার এই ভিডিওর সাথে আমি কিন্তু একটা চার্ট অ্যাড করে দিব, যে চার্টটা তোমাদেরকে খুব বেশি করে মনে রাখতে হবে যে অবতল দর্পণের কোথায় কোথায় লক্ষ্যবস্তু রাখা হলে বিম্ব কোথায় কোথায় গঠিত হয়। তো সেই চার্টটা যদি মনে রাখো তাহলে হয়তো তোমাদের জন্য খুব ইজি হতে পারে যে কোনো বস্তু কোথায় রাখলে তার বিম্ব কোথায় গঠিত হবে সেই জিনিসটা মনে রাখার জন্য। তবে আমি আরও একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যার মাধ্যমে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে যে অবতল দর্পণের প্রধান অক্ষের উপরে কোথায় বস্তু রাখলে বিম্ব কোথায় গঠিত হয়। চার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, তবে তার সাথে সাথে এই জিনিসটা একটু মনে রাখলে হয়তো সুবিধা হবে। তাহলে আমরা দেখি, প্রথমে লক্ষ্যবস্তুর অবস্থান ছিল অসীমে। অসীমে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে তার বিম্ব গঠিত হয় ফোকাসে। আবার লক্ষ্যবস্তু যদি অসীম ও বক্রতার কেন্দ্রে অবস্থিত হয় বা বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থিত হয়, অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে যদি অবস্থিত হয় তাহলে বিম্ব গঠিত হবে ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে অবস্থিত হয় তবে বিম্ব গঠিত হয় বক্রতার কেন্দ্রে। বিম্ব গঠিত হয় এক্ষেত্রে বক্রতার কেন্দ্রে। আর লক্ষ্যবস্তু যদি ফোকাসে অবস্থিত হয় বা লক্ষ্যবস্তু যদি এরপরে যদি আমি বলি যে লক্ষ্যবস্তু যদি ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থিত হয়, তখন লক্ষ্যবস্তু ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থিত হলে তখন বিম্ব গঠিত হয় অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। এবং লক্ষ্যবস্তু যদি ফোকাসে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে বিম্ব গঠিত হয় অসীমে। এবং লক্ষ্যবস্তু যদি ফোকাস ও মেরুর মাঝে অবস্থিত হয় তবে বিম্ব গঠিত হয় দর্পণের পেছনে। এই ছিল আমাদের গত দিনের ফাইন্ডিংসগুলো। এখন মার্কিং করে শেখার একটা পদ্ধতি আছে, তো আমি মার্কিং করে শেখার পদ্ধতিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। ধরো অসীমকে আমি মার্ক দিলাম 1, এটা থেকে মার্ক দিলাম 2, এটাকে মার্ক দিলাম 3, এটাকে মার্ক দিলাম 4, এটা দিলাম 5, এটা দিলাম 6, এটা দিলাম 0, দর্পণের পেছনটাকে দিলাম 0। তো গতদিন আমি এরকম একটা মার্কিং দিয়েছি, সেটা না, আমরা আসলে এই মার্কিংটা ফলো করব। তাহলে একটু দেখি যে কিভাবে মনে রাখতে পারি। মনে রাখবে লক্ষ্যবস্তুর অবস্থান, এই সূত্রটা সবসময় একটু মনে রাখতে হবে। লক্ষ্যবস্তুর অবস্থান যোগ বিম্বের অবস্থান ঠিক আছে, লক্ষ্যবস্তুর অবস্থান এবার বিম্বের অবস্থানের যোগফলটা সবসময় 6 মার্ক হবে। 6, এই দুইটার যোগফল সবসময় 6 হবে। এটা অবশ্যই সবসময় 6 হবে। যেমন দেখি, অসীমে যদি লক্ষ্যবস্তু অবস্থিত হয় বিম্ব গঠিত হয় কোথায়? অসীমে যদি লক্ষ্যবস্তু থাকে বিম্ব গঠিত হয় ফোকাসে। তাহলে দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, যোগ করলে কত আসে? 6। তার মানে অসীমে লক্ষ্যবস্তু অবস্থিত হলে বিম্ব গঠিত হয় ফোকাসে। আবার দেখো, যদি অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে যদি লক্ষ্যবস্তু অবস্থিত হয় তার মার্ক হচ্ছে 2। তাহলে 6 বানাতে কত লাগে? 6 বানানোর জন্য 2 এর সাথে আমরা জানি 4 যোগ করলে 6 হয়, তাহলে 4 কোন নাম্বার মার্ক? এটা। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হবে? ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে। আবার দেখো, লক্ষ্যবস্তু অবস্থিত হচ্ছে বক্রতার কেন্দ্রে। আমরা জানি বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তুকে রাখা হয় তাহলে বিম্বও কিন্তু বক্রতার কেন্দ্রে গঠিত হয়। তাহলে দেখো মিলে যাচ্ছে ব্যাপারটা, বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তুর অবস্থান হলেও মার্ক হচ্ছে 3, আর বিম্বের অবস্থানও বক্রতার কেন্দ্রে, তাহলে এটার মার্কও হচ্ছে 3। 3 আর 3 যোগ করলে তাহলে কত হচ্ছে? 6। তাহলে আমরা যদি কোনো কারণে ভুলে যাই এখানের মধ্যে কোনো একটা, যেমন চার্টের কোনো একটা তথ্য ভুলে গেছি, ধরো আমি এখন ভুলে গেলাম যে লক্ষ্যবস্তুকে ফোকাস ও মেরুর মাঝে রাখলে বিম্ব কোথায় গঠিত হয়, এটা আমি ভুলে গিয়েছি। তো এটার মার্ক কত? এটার মার্ক হচ্ছে 6। আমার এটা মনে আছে যে এই লক্ষ্যবস্তুর অবস্থানের বিম্বের অবস্থানের যোগফল হতে হবে 6। তাহলে এখানে দেখা যাচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থানই হচ্ছে 6, লক্ষ্যবস্তুর অবস্থানের মার্ক হচ্ছে 6। তাহলে কত যোগ করলে উত্তরটা 6 হবে এবং সেটা কোন পজিশন হবে আমাকে কমেন্টে জানাও। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হবে বিম্বের অবস্থান, ঠিক আছে? বিম্বের অবস্থান
0 হতে হবে, তাহলে কিন্তু 6 আর 0 যোগ করলে 6 হয়। তাহলে 0 কোন মার্কটা? 0 হচ্ছে এটা। লক্ষ্যবস্তু যদি ফোকাস আর মেরুর মাঝে রাখা হয় তখন বিম্ব গঠিত হয় দর্পণের পেছনে। তাহলে আমার মোট কথা আমাকে মনে রাখতে হবে যে লক্ষ্যবস্তুর অবস্থান আর বিম্বের অবস্থানের যোগফল সবসময় 6 হওয়া বাঞ্ছনীয়। তাহলে এইভাবে যদি আমরা মার্কটা করে যাই তাহলে মানে আমাদের শুধু মনে রাখতে হবে কোনটার মার্ক কত, তাহলে কিন্তু আমরা অটোমেটিক এই সূত্রটা ব্যবহার করে লক্ষ্যবস্তুর অবস্থানের জন্য মার্কটা জানা থাকলে বিম্বের অবস্থানটা বের করে ফেলতে পারবো। এগুলো আসলে স্যার এক একটা এক এক রকম টেকনিক, কারো চিত্র অনুযায়ী মনে রাখতে সে কমফোর্টেবল ফিল করে, কেউ মনে করে না আমি চার্ট মুখস্থ রাখবো, কেউ চিন্তা করে আমি যদি এই রকম একটা টেকনিক ফলো করি বা এরকম কোনো স্পেসিফিক টেকনিক আমার জানা থাকে তখন আমার জন্য মনে রাখা সুবিধা হয়, তাহলে সে সেভাবে মনে রাখতে পারে। এখন তাও আমি তোমাদের সাথে জিনিসটা একটু শেয়ার করলাম, তোমরা জিনিসটা অবশ্যই একটু খেয়াল করবে। এরপরে আমরা আজকে দেখব উত্তল দর্পণে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান। এখন আমরা আগের চিত্রে লক্ষ্য করেছো বা আগের টপিকটাতে লক্ষ্য করেছো আমরা 6টা পজিশন শিখেছিলাম, তাহলে এখানে এখন আমরা কয়টা পজিশন শিখবো উত্তল দর্পণের জন্য? তাহলে দেখাই, আজকে আমরা সাথে সাথে একটা প্রমাণও শিখে ফেলবো। সেটা হচ্ছে কি, দেখাও যে উত্তল দর্পণে সর্বদা অসৎ ও খর্বিত বিম্ব গঠিত হয়। খর্বিত বিম্ব গঠিত হয়। এই প্রমাণটার একটা চিত্ররূপ আমরা আজকে দেখব। উত্তল দর্পণে সর্বদা অসৎ ও খর্বিত বিম্ব গঠিত হয়। তাহলে উত্তল দর্পণ, আমি উত্তল দর্পণ চেনার উপায় কি? এটা উত্তল দর্পণ, কারণ এর যে বাইরের তলটা বাইরের দিকে হয়ে আছে, তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ চেনার উপায়। আর অবতল দর্পণ চেনার উপায়, এটা ভেতরের দিকে ঢুকে আছে, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ। এটা বাইরের দিকে থাকবে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে এই উত্তল দর্পণটা আমরা আঁকবো কিভাবে? যে একই টেকনিক শিখিয়েছিলাম সেই একই টেকনিকে আঁকা যাবে, 1, 3, 5 ওই টেকনিকেও আঁকা যাবে, কোনো সমস্যা নেই। এখানে মাঝখানে যে বিন্দুটা সেটা হবে ফোকাস, এখানে যে বিন্দুটা সেটা হবে বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে মেরু। ওটা একটু নিচে লিখি। এখন উত্তল দর্পণের যে প্রধান অক্ষের এই অংশটা কিন্তু স্যার ডটেড লাইন, কারণ এটা অবাস্তব, এটা দর্পণের পেছনে অবস্থিত, সেজন্য এটা হতে হবে ডটেড লাইন, আর বাকিটা হবে ডার্ক লাইন। এখন একটা লক্ষ্যবস্তু ধরো এখানে অবস্থিত, তাহলে এর বিম্ব কোথায় গঠিত হচ্ছে আমরা একটু দেখি। প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি আপতিত হলো দর্পণে। আমরা শিখেছিলাম প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি যদি দর্পণে আপতিত হয় সেটা হয় ফোকাস দিয়ে যায়, নাহলে ফোকাস বরাবর প্রতিফলিত হয়। তো এই রুলস অনুযায়ী এটা কিন্তু ভেদ করে ফোকাস যেতে পারবে না, কারণ ফোকাসটা হচ্ছে দর্পণের পেছনে। তাহলে সে এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে সে ফোকাস বরাবর যাচ্ছে। তো এটা আঁকার উপায় কি? ফোকাস থেকে এই বিন্দু বরাবর আমি একটা স্কেল বসিয়ে, এবার ফ্রি হ্যান্ডে আঁকলে হবে না, স্কেল বসিয়ে আঁকতে হবে। একই স্কেলের উপরে এই অর্ধেক অংশ ডটেড লাইন, অর্ধেক অংশ ডার্ক লাইন, এভাবে আমি টেনে দিলে তাহলে আমার প্রতিফলিত রশ্মি আমি এঁকে ফেললাম। এখানে প্রতিফলিত রশ্মি আঁকা হয়ে গেছে। এখন আমরা আরও একটা পদ্ধতি শিখেছিলাম, বক্রতার কেন্দ্র বরাবর অথবা বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি একই পথে প্রতিফলিত হয়। অর্থাৎ এই যে লক্ষ্যবস্তু যার নাম কিনা আমি দিচ্ছি ও এ বা O1A1, আমি আরও কয়েকটা অবস্থানের জন্য আঁকবো সেজন্য একটা নাম দিলাম O1A1। এখন O1 বিন্দু থেকে C পর্যন্ত একটা আলোক রশ্মি যদি আপতিত হয়, একটু দেখি, একটা স্কেল দিয়ে আঁকতে হবে। এভাবে ফ্রি হ্যান্ডে আঁকলে তোমরা পারবে না, বোর্ডে হয়তো স্কেল দিয়ে এভাবে আঁকাটা সম্ভব না বলে আমি, বা আঁকতে গেলে অনেক কিছু মুছে যায়, সেটার জন্য আমি আসলে ফ্রি হ্যান্ডে আঁকছি। তাহলে এইভাবে দেখা যাচ্ছে এখানে একটি বিন্দুতে তারা মিলিত হচ্ছে। তো এখানে যে বিন্দুতে তারা মিলিত হচ্ছে সেই বিন্দুতে আমি একটু স্পষ্ট করে মার্ক দিই, যেখানে
ডটেড লাইন দুটা গিয়ে মিলিত হচ্ছে। এবং দেখো এটা কিন্তু এক স্কেলের উপরে, স্কেল O1 বিন্দু থেকে সি পর্যন্ত বসিয়ে আমি একটা রেখা টানবো, যার অর্ধেক হবে ডার্ক লাইন, অর্ধেক হবে ডটেড লাইন। এবার যখন মিলিত হয়ে গেছে এই বিন্দুতে আমি একটা তীর চিহ্ন দিব। কেন? লক্ষ্যবস্তু বিম্ব সবার মাথায় কিন্তু তীর চিহ্ন থাকাটা আবশ্যক। এর মাধ্যমে বোঝা যায় লক্ষ্যবস্তুর যে বিম্ব গঠিত হয়েছে সেটা সোজা উল্টো বিম্ব। এখান থেকে আমি সরাসরি একটা লম্ব টানবো, যেটা হবে ডটেড লাইন দ্বারা তৈরি। কেন? দর্পণের পেছনে যে কোনো কিছু, দর্পণের পেছনে যে কোনো চিত্র বা যে কোনো কিছু কিন্তু ডটেড লাইন দিয়ে আঁকতে হয়। আশা করি প্রথম চিত্রের এই চিত্রের প্রথম অংশটুকু পরিষ্কারভাবে বোঝা গেছে। ঠিক বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়ে ফিরে গেল। এই ডটেড লাইন দুটো মিলিত হয়েছে এখানে I1 বিন্দুতে। I1 বিন্দু থেকে আমি যে লম্ব আঁকলাম I1 A1ই হচ্ছে আমার উদ্দিষ্ট বিম্ব। এবার আমি একই চিত্রের মধ্যে আমি দ্বিতীয় আরেকটা অবস্থানের জন্য চিত্র আঁকবো, বিম্ব খুঁজে বের করব। আমি আরেকটা বস্তু এঁকে ফেললাম। কীভাবে আঁকলাম? তীর চিহ্ন দিলাম, লম্ব এঁকে ফেললাম, যার নাম দিলাম আমি O2 A2। তাহলে প্রত্যেকটার জন্য যদি পৃথক পৃথক তীর চিহ্ন দেওয়া যায়, যেমন আমি এখানে দুইটা তীর চিহ্ন দিলাম, এটা ইচ্ছা, এটা চাইলে একটাও দেওয়া যায়। আমি দুইটা তীর চিহ্ন দিলাম বোঝানোর জন্য, আর এখান থেকে গিয়েছে ধরো একটা তীর চিহ্ন আলোকরশ্মির দিক বোঝানোর জন্য। এবার আরেকটা আলোকরশ্মি, দেখো এখানে একটা ব্যাপার যে এইভাবে আঁকলে সুবিধাটা কি? এখানে এভাবে আঁকলে সুবিধাটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটা ফোকাস বরাবর যাচ্ছে সে রশ্মিটা আর আঁকার প্রয়োজন পড়ে না এভাবে যদি আমরা আঁকি। অর্থাৎ এই দুটো সমান্তরাল রেখার মধ্যে যদি আমি বস্তুটাকে রাখি, তাহলে কিন্তু আমার এই প্রধান অক্ষের সমান্তরাল যে রশ্মিটা, অর্থাৎ O1 O2 দিয়ে যে বিন্দুটা ধরি আমরা M বিন্দুতে এসে আপতিত হয়েছে, O1 M বিন্দু থেকে যে রশ্মিটা প্রতিফলিত হয়ে গেছে, ঠিক আছে, সে রশ্মিটা আমাদের আরেকবার আঁকতে হলো না। অর্থাৎ FM পথে যে রশ্মিটা চলে গেছে সেটা আর আঁকার প্রয়োজন নেই আমার, শুধু আঁকতে হবে এটা O2 থেকে C পর্যন্ত যে রশ্মিটা আছে সেটা আমার আঁকতে হবে। স্কেল দিয়ে মিলালে তোমরা দেখবে প্রপারলি মিলে গেছে। তাহলে এখানে একটা বিন্দু আছে যেখানে আলোক রশ্মি দুটো মিলিত হচ্ছে। এখানে আমি প্রথমে একটা তীর চিহ্ন বসাবো, এবং এটাকে যদি আমি একটা লম্ব টানি, এখান থেকে ডটেড লাইন দিয়ে টানতে হবে, অবশ্যই ডটেড লাইন দিয়ে টানতে হবে, এবং দেখতে হবে এগুলো যাতে লম্ব হয়। এই যে অবস্থানগুলো এগুলো যাতে হয় 90 ডিগ্রি, এগুলো যাতে অবশ্যই 90 ডিগ্রি হয়, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই অবস্থান এই অ্যাঙ্গেলগুলো যাতে 90 ডিগ্রি হয়। তাহলে দেখা যাচ্ছে আমি লক্ষ্যবস্তুর অবস্থান যাই দিই না কেন, আমি যতই সামনের দিকে যাব সমস্যা নেই। আমি যদি এখানেও আরেকটা লক্ষ্যবস্তু দিই, ধরো এখান থেকে একটা দিক দিলাম আলোক রশ্মি, এখান থেকে আরেকটা যদি লক্ষ্যবস্তু দিই, তাহলে এটার জন্য দেখা যাবে বিম্বটা এখানে গঠিত হচ্ছে। এখানে একটা তীর চিহ্ন দিব এবং এখান থেকে একটা ডটেড লাইন আঁকবো। তো এইটার নাম দিলাম আমি I2 A2, আর এটার নাম দিলাম আমি I3 A3। প্রত্যেকটা বিম্বের গঠন কিন্তু একইভাবে হয়েছে। প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস বরাবর গেছে, প্রধান ফোকাস দিয়ে যায়নি, প্রধান ফোকাস বরাবর গিয়েছে। আরেকটা রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়েছে, এবং এই রশ্মিগুলোর ক্ষেত্রে অবশ্যই দিক চিহ্নটা প্রপারলি দিয়ে দিতে হবে। এখানে যে দিয়ে দিচ্ছি, এই দেখো আলোক রশ্মির দিক এই রেখা বরাবর গেছে, এই রেখা বরাবর ফিরে এসছে। তাহলে আমি এটার নাম দিলাম O3 A3। তাহলে কি দেখতে পাচ্ছি, O1 A1 এর জন্য বিম্ব পাওয়া গেছে, তার নাম হলো I1 B1। O2 A2 এর জন্য যে বিম্ব পাওয়া গেল তার নাম হচ্ছে I2 B2, এবং O3 A3 এর জন্য যে বিম্বটা পাওয়া গেছে সেটা হচ্ছে I3 B3। এবং সকল ক্ষেত্রে গঠিত বিম্ব হচ্ছে অসৎ। কেন? আলোক রশ্মি আমি টেনে মিলিয়েছি এখানের মধ্যে, এটা প্রকৃতপক্ষে মিলিত হয়নি, এটা অসৎ খর্বিত। কিভাবে? লক্ষ্যবস্তুর সাইজের থেকে বিম্বের সাইজ ছোট, লক্ষ্যবস্তুর সাইজের থেকে বিম্বের সাইজ ছোট, প্রত্যেকটা রেসপেক্টিভ লক্ষ্যবস্তুর জন্য বিম্বের সাইজ কিন্তু ছোট আসতেছে। তাহলে অসৎ খর্বিত কথাটা ঠিক, এবং সোজা এক্সট্রাভাবে যেটা যোগ করা যাচ্ছে সেটা হচ্ছে সোজা। তাহলে এটাও আসতে পারে প্রশ্ন যে উত্তল দর্পণে সর্বদা অসৎ খর্বিত ও সোজা বিম্ব গঠিত হয়। তাহলে আমরা প্রমাণটা দেখতে পেলাম। এখন আমাকে যদি বলে যে
এই চিত্রটার বর্ণনা কিভাবে দেব? তো আমি একটা লক্ষ্যবস্তুর জন্য বর্ণনা শিখাচ্ছি। ধরি পি মেরু বিশিষ্ট এম প্রাইম একটি উত্তল দর্পণ, তার সামনে তার ফোকাস হচ্ছে এফ এবং তার বক্রতার কেন্দ্র হচ্ছে সি। তার সামনে O1 একটি লক্ষ্যবস্তু রাখা হলো। O1 থেকে প্রধান অক্ষের সমান্তরালের একটি রশ্মি O1M দর্পণে আপতিত হয় এবং সেটি FM পথে প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়। চাইলে এখানেও একটা নাম দেওয়া যায়, ধরো এটার নাম দিলাম আমি ডি, MD পথে প্রতিফলিত হয়েছে দেওয়া যায়। অপর একটি রশ্মি O1 থেকে সি বরাবর অর্থাৎ O1C পথে আপতিত হয় এবং CO1 পথে একই পথে প্রতিফলিত হয়ে ফিরে যায়। কারণ আমরা জানি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়। আমরা এও জানি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রধান ফোকাস বরাবর যায়। এখানে যদি আমরা চাইলে আরও একটা দিক চিহ্ন দিতে পারি এই দিক চিহ্নটার জন্য এখানে। আচ্ছা, তাহলে O1C পথে আপতিত হয়ে CO1 পথে প্রতিফলিত হয়েছে। এই দুটো রশ্মি পরস্পর I1 বিন্দুতে মিলিত হয় এবং I1 থেকে এই দুটি রশ্মিকে পেছনের দিকে টেনে মিলালে, এভাবে বলাটা বেটার হবে, এই দুটি রশ্মিকে পেছনের দিকে টেনে মিলালে তারা I1 বিন্দুতে মিলিত হয় এবং I1 থেকে অঙ্কিত লম্ব I1A1 হচ্ছে উদ্দিষ্ট বিম্ব। অনুরূপভাবে O2A2 এর জন্য I2B2 এবং O3A3 এর জন্য I3B3 ইত্যাদি বিম্ব গঠন হয়। এভাবে আমরা বর্ণনাটা দিয়ে লাস্টে লিখতে পারি। অতএব আমরা বলতে পারি উত্তল দর্পণে সর্বদা অসদ খর্বিত বিম্ব গঠিত হয়। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এম বলে একটা ফ্যাক্টর আছে। এম কি জিনিস? এমকে বলা হয় রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন কাকে বলে? বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। অর্থাৎ বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় কত গুণ ছোট, যেটা যে টার্মটা দিয়ে বোঝা যায় সেটাকেই বলা হয় রৈখিক বিবর্ধন। তো এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় L প্রাইম বাই L দিয়ে প্রকাশ করা হয় অনুপাতটাকে। L প্রাইম হচ্ছে এখানে বিম্বের দৈর্ঘ্য এবং L হচ্ছে এখানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে L প্রাইম বাই L দিয়ে প্রকাশ করা হয় এবং এর কোনো একক নেই। কেন এর কোনো একক নেই স্যার? কারণ সমজাতীয় রাশির যেহেতু অনুপাত, তাই এদের এককটা কাটাকাটি চলে যায়, তাই রৈখিক বিবর্ধনের কোনো একক থাকে না। এর আরও একটা সূত্র আছে, যে সূত্রটা আমরা অন্য আরেকটা জায়গায় গিয়ে পড়ব, তবে তার আগে এই জিনিসটা একটু দেখে নিই। স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তুর যে দৈর্ঘ্য, এখানে যে বস্তু O1A1 সেটা যদি L হয় আর বিম্বের যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে L প্রাইম, দেখা যাচ্ছে L কিন্তু L প্রাইম থেকে বড়, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য থেকে বড়। তার মানে নিচের রাশিটা বড়, উপরেরটা ছোট। তাহলে ছোট জিনিসকে আমরা যদি বড় রাশি দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল নিশ্চয়ই 1 থেকে ছোট হয়। তাহলে ভাগফল কি হচ্ছে? নিশ্চয়ই 1 থেকে ছোট হচ্ছে। তাই আমরা এখানে বলতে পারি উত্তল দর্পণে সর্বদা m is less than 1। উত্তল দর্পণে সর্বদা m is less than 1। m এর মান সব সময় 1 থেকে ছোট হবে। তাহলে আমাদেরকে যদি এভাবে প্রমাণটা জানতে চাই তাহলে আমাদেরকে সেখানে এই চিত্রের বর্ণনা দেওয়ার সাথে সাথে একটু রৈখিক বিবর্ধনের কথাটা একটু করে বলতে হবে এবং এভাবে আমরা ফিনিশিংটা দিতে পারি। অর্থাৎ উত্তল দর্পণে যেহেতু খর্বিত বিম্ব গঠিত হয়, তাই উত্তল দর্পণে সর্বদা m এর মান হবে 1 থেকে ছোট। তাহলে এই গেল আমাদের প্রাথমিক কিছু কথা। এরপর আমরা আমাদের সামনের ক্লাসে কিছু গাণিতিক সমস্যার সমাধান আমাদের দেখতে হবে। যেহেতু কিছু গাণিতিক সমস্যার সমাধান আমাদের দেখতে হবে, সেহেতু আমরা আজকে কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং যার ম্যাথমেটিক্যাল বিভিন্ন অংশবিশেষ আমাদের নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে। শিক্ষার্থীরা, আলোর প্রতিফলনের যে গাণিতিক অংশবিশেষ আমাদেরকে আলোচনা করতে হবে, সেই অংশবিশেষটা
যে সূত্রগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো আমরা আলোচনা করব, সেই সূত্রগুলো আজকে এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো এখানে। তাহলে একটু দেখি আমাদের কাছে কি কি জিনিস জানতে হবে। মনে রাখতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এরকম একটা গাণিতিক সমীকরণ আছে। তো এটার মধ্যে কি কি জিনিস আছে আমরা একটু দেখি। এখানে ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, মানে লক্ষ্যবস্তু মেরু থেকে কত দূরে আছে সেটা এই ইউ এর মাধ্যমে প্রকাশ করা হয়। মনে রাখতে হবে লক্ষ্যবস্তুর দূরত্ব হোক, বিম্বের দূরত্ব হোক অথবা ফোকাস দূরত্ব হোক, সবসময় আমরা মেরু থেকে হিসাব করব দর্পণের ক্ষেত্রে। আবার লেন্স, যখন আমরা সামনে লেন্স করব তখন আলোক কেন্দ্র বলে একটা বিন্দু আছে। লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব আমরা সবসময় আলোক কেন্দ্র থেকে হিসাব করব। এবং মনে রাখতে হবে এই দূরত্ব সর্বদা ধনাত্মক, সর্বদা পজিটিভ। ঠিক আছে, এই পজিটিভ বানানের শেষে আমরা জানি একটা ভি আছে, তো পজিটিভ লেখার সময় প্লাস দিয়ে একটা ভি কথাটা উল্লেখ করে দেয়, এটা লেখার একটা স্টাইল, এভাবে লিখতে পারো অথবা ধনাত্মক লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ভি হচ্ছে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব সৎবিম্ব হলে, মানে বাস্তব বিম্ব যদি হয় তাহলে সেটা হবে পজিটিভ, আর অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব হলে সেটা হবে নেগেটিভ। এভাবে আমরা মনে রাখতে পারি, সৎবিম্ব হলে পজিটিভ এবং অবাস্তব বা অসৎ বিম্ব হলে হবে নেগেটিভ, এভাবে আমাদের মনে রাখতে হবে। এবার আসি ফোকাস দূরত্ব, এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। প্রধান মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। এখন এইখানে আমি কিছু কথা বলবো যা আমাদেরকে খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে। যেমন উত্তল লেন্স ও অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের এফ পজিটিভ, অর্থাৎ উত্তল লেন্স অথবা অবতল দর্পণের ফোকাস দূরত্ব সবসময় ধনাত্মক। এই কথাটা মনে রাখতে হবে আমাদের। আপাতত নেক্সট ক্লাসে লাগবে এই কথাটা, উত্তল লেন্স কথাটা আমরা যখন লেন্স চ্যাপ্টারে যাব তখন আমরা দেখব। এবার আসি অবতল লেন্স ও উত্তল দর্পণের এফ নেগেটিভ। একইভাবে উত্তলে, যেহেতু অবতল দর্পণের লেন্সটা বা অবতল দর্পণের ফোকাস দূরত্ব আমরা পজিটিভ ধরছি, তাই উত্তল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ হবে। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এটা গেল। এরপর আসছি আমরা এম নিয়ে একটা সূত্র। তার আগে আরেকটা সূত্র একটু দেখিনি, এফ ইজ ইকুয়াল টু r/2, যেখানে আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এরপর যে সূত্রটা আমাদের প্রয়োজন হবে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য সেটা হচ্ছে এম, যেটা আমরা একটু আগে দেখে এসেছি। এমকে বলা হয় রৈখিক বিভেদন, সেটা হচ্ছে L'/L। এবং আমাদেরকে মনে রাখতে হবে এম এর মান 1 থেকে যদি বড় হয় তাহলে সেটাকে বলে বিবর্ধিত বিম্ব। এই জিনিস একটু মনে রাখবো আমরা, কারণ তখন উপরের রাশিটার মান বড়, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য থেকে বড়, তখন সেটা হবে বিবর্ধিত বিম্ব। এম এর মান 1 এর সমান হলে লক্ষ্যবস্তুর সমান বিম্ব, তখন বিম্বের দৈর্ঘ্য হবে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের সমান। এটা আমরা কোথায় দেখেছি? লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকে তখন লক্ষ্যবস্তুর আকৃতি এবং বিম্বের আকৃতি সমান হয়। তাছাড়া সমতল দর্পণেও লক্ষ্যবস্তুর আকৃতি আর বিম্বের আকৃতি সমান হয়ে থাকে, তখন এম এর মান 1 হয়। আর এম ইজ ইকুয়াল টু যখন 1 থেকে ছোট সেটা কি আমরা জানি, এখানে কি লিখবো তোমরাই বলো, তোমরাই কমেন্টে জানাও আমাকে। আচ্ছা, এম এর মান আরেকটা সূত্র দিয়ে হয়, সেটা হচ্ছে -v/u। ভি হচ্ছে এখানে বিম্বের দূরত্ব, এম হচ্ছে রৈখিক বিবর্ধন, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। এই কথাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবং তার সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এম যদি পজিটিভ হয়, এম যদি পজিটিভ হয় তখন, আচ্ছা আমি এটা একটু অন্য জায়গায় লিখি, এম যদি পজিটিভ হয়
এম যদি পজিটিভ হয় তখন লক্ষ্যবস্তু হবে, তখন লক্ষ্যবস্তুতে বিম্ব, তখন আমরা বলতে পারবো বিম্ব সোজা। আর এম যদি নেগেটিভ হয় তখন আমরা বলতে পারবো বিম্বটি উল্টো। বিম্ব উল্টো হয়ে থাকে। তো ব্যাপারটা কিভাবে এসছে একটু খেয়াল করো। আমি যদি ভি আর ইউ দুটোটাই পজিটিভ হয়, ইউ তো সবসময়ই পজিটিভ, ভিও যদি পজিটিভ হয়, ভি কখন সাধারণত পজিটিভ হয়, ভি পজিটিভ হয় যদি সদ্বিম্ব হয়। আর আমরা দেখে এসেছি সকল সদ্বিম্বর ক্ষেত্রে ভি এর মান পজিটিভ হয়, আর সদ্বিম্বগুলো উল্টো হয়ে থাকে। তো দুইটা প্লাস হলেই কিন্তু কখনো এম এর মান সবসময় কি আসবে, মাইনাস আসবে। আর যদি ভি কোনো কারণে মাইনাস হয়, ইউ তো আর মাইনাস হবে না, ভি মাইনাস হবে। তাহলে দেখো আলটিমেটলি সব কাটা আলটিমেটলি এম এর মান প্লাস আসছে, এবং তখন বিম্বটা সোজা হবে। কেন? তখন বিম্ব যেটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে অসৎ বিম্ব, সেজন্য তখন এম এর মান পজিটিভ আসবে, তখন আমরা বলতে পারবো বিম্বটা সোজা। তো অনেক সময় আমরা এই সূত্রটা ইউজ করতে চাই না, কেন আমাদের শুধু এম এর মান নিয়ে কাজ, আমাদের এম এর মান প্লাস আসছে না মাইনাস আসছে সেটা ফ্যাক্ট না, শুধু এম এর মানটা লাগবে। তখন আমরা কি করি, উভয় পক্ষে যদি আমরা পরমান চিহ্ন দিয়ে ফেলি তখন কিন্তু মাইনাসটা চলে যাচ্ছে। পরমান চিহ্ন হচ্ছে মাইনাস, তখন এম ইজ ইকুয়াল টু দাঁড়াবে, আচ্ছা নিচে লিখি, তখন এম ইজ ইকুয়াল টু পরমান চিহ্নটা যদি চলে যায় তখন এম ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভি বাই ইউ। এম ইজ ইকুয়াল টু দাঁড়াবে তখন কত, ভি বাই ইউ। ঠিক আছে, এম এর শুধু পরমাণটা হবে ভি বাই ইউ। তাহলে এইখানেই কিন্তু আমাদের আগামী ক্লাসে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে তার জন্য প্রয়োজনীয় সকল সূত্র আছে, এবং এই সূত্রগুলো দিয়ে তুমি লেন্সেরও ম্যাথমেটিক্যাল প্রবলেম পরবর্তী সলভ করতে পারবে। তাহলে এটা কালেক্ট করে রাখা বা সেভ করে রাখা খুবই জরুরি। শুধু লেন্সের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, যে সূত্রটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট আমাদের যে ক্লাসে আমরা লেন্স নিয়ে আলোচনা করব সেখানে আমাদের এই সূত্রটার কথা অটোমেটিক চলে আসবে। এখন আমরা এতটুকু পর্যন্তই ভালো করে দেখব, এবং এই সূত্রগুলো মনে রেখে আমাদের নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে থাকবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই আমাদেরকে খুব কনসেন্ট্রেটেড থাকতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ক্লাসগুলো করতে হবে। আমার একটা পরামর্শ থাকবে, আগামী ক্লাস করতে আসার আগে তোমরা আমার আলোর প্রতিফলনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যতগুলো ভিডিও আমি আলোর প্রতিফলন চ্যাপ্টারে আপলোড করেছি তা সবগুলো একবার একটু রিভিউ করে আসবে। রিভিউ করে আসলে আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা একটা এক্সট্রা বেনিফিট পাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।